খুব বেশি অন্যায় করে ফেলেছিস তুই সায়রা, খুব বেশি। তোর আজ এখনো আমার সাথে বিয়ে, আর তুই এখনো ওই রুহানের সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিস। এমনটা করা মোটেও উচিত হয়নি তোর। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তুই অবশ্যই পাবি। আমার বিশ্বাস ভাঙার পরিণাম তুই ঠিকই বুঝতে পারবি। তোকে নিজের করে ভয়ানক শাস্তি দেব। আরুষ ভাই আমায় আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরেন। সে আমার কোমর জড়িয়ে ধরে বেশ রাগ ক্ষোভ জেদ নিয়ে। আমি ব্যথায় কুকড়িয়ে উঠি। চোখ থেকে অনবরত পানি পড়েই চলেছে। তা দেখে আরুষ ভাই বলে ওঠে, একদম ন্যাকামি করবি না, তোর এই চোখের পানি আমায় আর গলাতে পারবে না। খুব শখ ছিল না রোহানকে বিয়ে করার, কিন্তু তার হচ্ছে না। কেননা আমি তা হতে দিব না। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে, আর আমারই হতে হবে। কেননা তুই শুধু আমার, আর আমি ভালো করেই জানি আমার জিনিস আমাকে কি কি করে আদায় করে নিতে হয়। কথাই আছে না, এভরিথিং ইজ ফায়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সো গেট রেডি বিং মাই। এই বলে আরুষ ভাই আমায় ধাক্কা দিয়ে রুমে থেকে চলে যায়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে সবাই গোল হয়ে বসে আছে, কি করবে করবে কিছু বুঝতে পারছে না। আগেই কইছিলাম ছেলে মেয়ে গো এমন অবাধ্য মেলামেশা ভালো না। তখন তো বলছিলি কিছুই হয় না। এখন দেখ বড় গো কথা না শুনলে কি হয়। পান চিবোতে চিবোতে বলল, আহা মা, চুপ করো তো। এখন এইসব না বলে কি করা যায় তা ভাবো। দেখেন ভাই, আমার সায়াকে আগের থেকেই পছন্দ, তাই ওকে আমার বাড়ির বউ করতে আমার কোনো সমস্যা নেই। মেহমানদিনও হয় আমরা সামলিয়ে নিব, কিন্তু রুহানের পরিবারকে কি জবাব দিব? ওরা যখন একে অপরকে ভালোবাসে সেখানে তো আমাদের কিছুই করার নেই। উল্টো এখন যদি আমরা সাহারাকে জোর করে বিয়েটা দেই তাহলে তিনজনের জীবনই নষ্ট হবে, এতে কেউ খুশি থাকবে না। একদম ঠিক। আমার কাছে এক বুদ্ধি আছে। আমরা ওদের এখন ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দেই, আর রুহানের পরিবারকে বলবো যে তারা আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করে আসছে। এখন আমাদের ওদের আপন করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই তারা যাতে সব ভুলে যায় আর এই বিয়ে ভেঙে ফেলে। হয়তো কিছু কটু কথা শোনাবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আর যত তারিখে আরশি আর সায়রার পুনরায় বিয়ে দেওয়া হবে, এতে লোক সমাজের কথা কিছুটা কম হবে। আমার কাছেও এটাই ভালো মনে হয়। দোষ করব পোলাপাইনরা, আর এর দায়ভার নিব বড়রা। যত সব। দাদির কথা কেউ কানে না নিয়ে সকলে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে। কেননা সময় খুবই অল্প আর কাজ অনেক বেশি, তাই সকলেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে সায়রা বউ সেজে বসে আছে, পাশেই আরুষ বসা। আরুষ নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ঘড়ি, সাদা আলতো গায়ে নীল পাঞ্জাবি একদম ফুটফুটে উঠেছে, যেন তার জন্যই এই রংটা তৈরি। বেশ লাগছে তাকে। সায়রাও কম কিসে, নীল বেনারসিতেই অপরূপ লাগছে তাকে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রেশমি চুড়ি, গলায় হার, এক পাশে খোপা করা আর মাথায় ঘোমটা, সব মিলিয়ে তাকে আরুষের বউ বউ লাগছে। বেশ মানিয়েছে দুজনকে একসাথে। সামনে কাজী বসে আছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আরুষকে কবুল বলতে বললে সে বলে দেয়। যখন সায়রাকে কবুল বলতে বলা হয়, সায়রা কিছু না বলে চুপ হয়ে থাকে। তা দেখে সকলে বলে কবুল বলতে, কিন্তু কাজ হয় না। তখন আরুষ সায়রার কানের সামনে এসে বলে, এত ঢং না করে কবুল বলে দে। তা না হলে আমি কি করতে পারি তা তোর ধারণার বাইরে নয়। অতঃপর আর কি, সায়রা বাধ্য হয়ে কবুল বলে দেয়। আরুষ আর সায়রা এক বিয়ে সম্পন্ন হয় রাতের বেলা। যে যার রুমে শুয়ে আছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। এর মধ্যে এক চাপা কান্নার কণ্ঠ ভেসে আসছে কানে, আর তা আসছে সায়রার রুম থেকে। সায়রা খাটে বসে নিঃশব্দে কান্না করেই চলেছে। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, এক তীব্র যন্ত্রণা হচ্ছে তার মধ্যে। কেননা সামনের সোফাতে আরুষ পায়ের উপর পা তুলে একের পর এক সিগারেট খেয়েই চলেছে। তার সিগারেটের ধোঁয়ায় সায়রার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তাতে আরুষের কিছু যায় আসে না, বরং সায়রার কষ্টে যেন তার ভেতরে জলে আগন্তুক শান্ত করছে। সিগারেটের শেষ টান দিতে দিতে হাতে এক বোতল পানি নিয়ে আরুষ সায়রার দিকে এগিয়ে যায়।
আস্তে আস্তে সায়রার মুখের একদম কাছে চলে আসে। তারপর ওর মুখের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দেয়। সায়রা গন্ধটা সহ্য করতে না পেরে কাশতে থাকে। দম বন্ধ হয়ে আসছিল। এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। সিগারেটের গন্ধ সায়রার বরাবরই সহ্য করতে পারে না। তার উপর সিগারেটের ধোঁয়াতে ওর দম বন্ধ হয়ে আসে। বেশিক্ষণ এর মধ্যে থাকলে ওর শ্বাসকষ্ট হয়ে যায়, আর তা আরুষ জানে। জেনে শুনে সে এমন করেছে তা বুঝতে সায়রার আর বাকি রইল না। সায়রা অনবরত কেসেই চলেছে, কাছেই থামার নামই নেই। তা দেখে আরুষ বলে ওঠে, কি রে, কষ্ট হচ্ছে বুঝি? পানি খাবি? হাতে থাকা পানির বোতলটা দেখিয়ে সায়রা সাথে সাথে মাথা নাড়ায় আর পানির বোতলটা নিতে নেয়, কিন্তু নেওয়ার আগেই আরুষ তা সরিয়ে ফেলে। আরুষে ঠোঁটের কোণে এক চিলেত হাসি ফুটে ওঠে। তারপর সে বলে, তোকে পানি দিতে পারি, কিন্তু এক শর্তে। আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকি। কি শর্ত দিবে আল্লাহই জানে। আমি তোকে একটু পর যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। আমার কথার উপর কোনো কথা বলতে পারবি না। কি রাজি তুই? রাজি না হলে কিন্তু পানি পাবি না। এইদিকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। এখন যদি পানি না পাই তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। তাই আমি মাথা নেড়ে সায় দেই যে আমি রাজি। আরুষের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে আর সে আমায় পানির বোতল এগিয়ে দেয়। আমি পানি পেয়ে এক ঢোকে পুরো বোতল শেষ করে ফেলি। এখন কিছুটা স্বস্তি লাগছে। তা দেখে আরুষ আমাকে বলে ওঠে, তাহলে শোন, তোকে কি করতে হবে। রুহানের পরিবারের সামনে আমি আর আরুষ বসে আছি। তার মধ্যে রুহানের দৃষ্টি আমাদের দিকে আটুট। শুধু রুহানেরই বা কেন, ওর পুরো পরিবারের দৃষ্টি আমাদের দুজনের উপর। আর থাকবেই বা না কেন। আরুষ আমার কোমর জড়িয়ে ধরে আমার সাথে লেগে বসে আছে। এতে আমার অস্বস্তি লাগলেও কিছু করার নেই। রুহানের পরিবারকে আগেই জানানো হয়েছে আমাদের বিয়ের কথা। যেভাবে বড়রা প্ল্যান করেছিল ঠিক সেভাবেই। তাদের মতে আমি আর আরুষ পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তাতে তারা বেশ রেগে যায়, কিন্তু রুহান কিছুতেই মানতে চাইছে না যে আমার বিয়ে আরুষের সাথে হয়ে গিয়েছে। সে ওই দিকে পাগলামি শুরু করে দিলে তার পরিবার বাধ্য তাকে আমাদের বাসায় নিয়ে আসে। আর এইখানে এসে দেখে আমি আর আরুষ একই রুম থেকে বের হচ্ছি। আর যখন আমাদের সামনে যাওয়া হয় তখন আরুষ আমার কোমর জড়িয়ে ধরে। রুহান তো বিশ্বাসই করতে পারছে না আমি এমন করেছি, কেননা আমি যে ওর হাতের পুতুল। তার হাতের পুতুল যে এমন এক এলাহি কাণ্ড করেছে তা সে বিশ্বাসই করতে পারছে না। এইদিকে রুহানের বাবা মা আমার বাবা মাকে ইচ্ছে মতো কটু কথা শোনাচ্ছে, আর আমার বাবা মাও তেমন কিছু বলছে না। কি বা বলবে তারা, তাদের বলার যে কিছুই নেই। রুহানের মা আমায় যা নয় তাই বলছে। শেষে যখন তিনি বলে উঠলেন, এমন দুশ্চরিত্রা মেয়ে আমি একটাও দেখিনি। নিজের বিয়ের এক সপ্তাহ আগে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে বিয়ে করতে হবে। আরে সে সব করতে পারে। না জানি কত ছেলের সাথে এমনি ঘুরেছে। নষ্টা মেয়ে জানি কোথাকার। আরুষ এতক্ষণ চুপ থাকলেও শেষের কথাগুলো যেন ওর গায়ে লেগে যায়। সে ভরকে উঠে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি যাকে কথা শোনাচ্ছেন সে এখন আমার স্ত্রী। সে এখন সায়রা রহমান নয়, সে এখন সায়রা আরুষ খান। সো বি পলাইট উইথ হার। আমার স্ত্রীকে এইসব বলার কোনো অধিকার নেই আপনার। যদি বেশি কথা বলেন তাহলে আপনাদের অবস্থা কী হবে তা আপনি ভাবতেও পারবেন না। বলে দিন না আপনাদের কোম্পানির 60% শেয়ারের মালিক আমি। তাই আমি যদি চাই আমার 1 মিনিটও লাগবে না আপনাদের রাস্তায় এনে দিতে। সো ফরএভার আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে গেলে সাবধানে কথা বলবেন। আর এখন আপনারা যেতে পারেন। আপনাদের যে বিষয় জানানো ছিল তা জানানো হয়ে গিয়েছে। ইউ ক্যান মি লিভ নাও। পায়ের উপর পা তুলে অ্যাটিটিউড নিয়ে এতক্ষণ আমি নিঃশব্দে কান্না করছিলাম। না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু আরুষের কথা শোনার সাথে সাথে আমার কান্না অফ হয়ে যায়। আমি অবাক চোখে ওকে দেখতে থাকি। আমার ভিতরে এক চিল্লিক আশা ভর করছিল। মনের মধ্যেই এই কথা বারবার উকি দিচ্ছিল যে আরুষ হয়তো এখনো আমায় ভালোবাসে। এইদিকে রুহানের বাবা বুঝতে পারে এখন কিছু বললে সে সব হারাবে। তাই সে তার স্ত্রীকে চুপ করে থাকতে বলে আর এখান থেকে চলে যেতে চান।
রুহানের বাবা তার স্ত্রীকে বুঝান যা হয়েছে হয়ে গিয়েছে, এখন তাদের কিছু করার নেই। এখন তাদের যতটুকু সম্মান আছে তা নষ্ট করার মানেই হয় না, তাই এখান থেকে চলে যাওয়াই বেটার। এতক্ষণ রুহান চুপচাপ বসেছিল, কিন্তু যখন তারা চলে যেতে নিবে এখন রুহান বলে ওঠে, আমি সাইরার সাথে একা কিছু কথা বলতে চাই, প্লিজ কেউ মানা করবেন না, এইটা আমার রিকোয়েস্ট। কিছু প্রশ্নের উত্তর জানা আমার খুব জরুরি। রুহানের এই কথা বলার সাথে সাথে আরুষের ঠোঁটের করে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যেন এই টাইমেরই ওয়েট করছিল কখন রুহান এই কথাটি বলবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি আরামসে কথা বলতে পারবে, কিন্তু তা আমার সামনে। বাকি কেউ থাকবে না। ঠিক আছে। রুহান আর কথা বাড়ালো না, কেননা সে আরুষকে হাড়ে হাড়ে চিনে। সে যত যাই বলুক না কেন আরুষ সায়রাকে একা তার সাথে ছাড়বে না। এই বলে আরুষ সায়রার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। পিছে পিছে রুহানও চলে আসে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে সায়রা, আরুষ, রুহান, তিনজনের মধ্যে পিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রুহান সায়রার হাত দুটো ধরে বসে। সায়রা তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেয়। একবার আরুষের দিকে তাকাচ্ছে, আরেকবার রুহানের দিকে। আরুষ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তা দেখে সায়রা কয়েক দফা ঢোক গেলে আর আস্তে আস্তে নিজের হাত সরিয়ে নেয়। তা দেখে রুহান আর চোখে আরুষের দিকে তাকিয়ে সায়রাকে বলে, কেন করলে এমন আমার সাথে? আমি জানি তুমি স্বেচ্ছায় এমন করোনি। নিশ্চয়ই আরুষ তোমায় ধমকিয়েছে, ভয় দেখিয়ে তোমায় উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ের জন্য জোর করছে, তাই না? বলো। আমি একবার আরুষের দিকে তাকিয়ে নেই, সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি বলা শুরু করি, একদম না, আরুষ আমায় কিছু বলেনি, না আমায় ধমকিয়েছে আর না আমায় ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, কেননা আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর এটাই তোমার অজানা নয়। তুমি তো নিজেই ওর হাত ছেড়ে আমার হাত ধরেছিলে, তাহলে এখন কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলে? সেম রিজন, আমি যে কারণে আরুষের হাত ছেড়ে তোমার হাত ধরেছিলাম সেই একই কারণে আজ আমি আবার আরুষের হাত ধরেছি। আর এমনিও তোমার সাথে আমার জমবে না। তোমার আমার মধ্যে সেই কথাটা নেই যেটা আরুষ আর আমার মধ্যে আছে। আর এমনিও ও আমাকে তোমার থেকে বেশি হ্যাপি রাখবে। অ্যান্ড আই থিঙ্ক আরুষ ইজ বেস্ট চয়েস ফর মি, রাইট না জান? আরুষ তখন আমার কোমর জড়িয়ে ধরে, তার সাথে একবারে মিশিয়ে বলে, ইয়া রাইট জান। এই বলে আমার গালে একটা কিস করলো। কি দেখলি তো সায়রা তোকে কিভাবে ধোকা দিল? দেখা হয়ে গেছে, এখন যা। আমি আমার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সো ডোন্ট ডিস্টার্ব আস। সেই একই কাজ তুমি আমার সাথেও করলে? ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি আশা করলেও কি না করলেও কি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থেকো। এই বলে রুহান চলে যায়। আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভয় কাজ করছে। না জানি এখন রুহান কি করে। ওর জন্যই আজ এত কিছু হচ্ছে। আজ ওর জন্যই আমি আরুষের থেকে দূরে। আবার না জানি সেই একই কাজ করে। আমি যখনই এইসব ভাবছিলাম তখন পাশে তাকিয়ে দেখি আরুষ মুচকি হাসছে। বাহ, ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। এত সুন্দর অ্যাক্টিংয়ের জন্য তো তোকে অস্কার পাওয়া উচিত। আমি ঠিক যেভাবে বলেছি তুই ঠিক সেভাবেই করেছিস। আই এম প্রাউড অফ ইউ। সেদিন রাতে আরুষের এই শর্ত ছিল যে রুহান যখন তার সাথে একা কথা বলতে যাবে তখন সে আরুষের সাথে হ্যাপি হওয়ার নাটক করবে আর বুঝাবে যে যা হয়েছে ওর স্বেচ্ছায়। আর তানভি ওকে আরুষের সাথে মিলেই ধোকা দিয়েছে, কেননা আরুষ আগে থেকেই জানতো রুহান সায়রার সাথে একা একা কথা বলতে চাইবে। তোমার শর্ত তো আমি পূরণ করেছি, রুহানের সামনে দেখিয়েছি এইসব আমার ইচ্ছায় হয়েছে। আর আমি তোমার সাথে যা করেছি সেই একই কাজ ওর সাথেও করেছি। এইবার খুশি তো? আরুষ মুচকি হেসে আমার হাতটা পেছনের দিকে মুচড়ে ধরে বলে, না, আমি খুশি না। তোর দেওয়া আঘাত আর কষ্ট আমায় খুশি থাকতে দেয় না রে, বড্ড জ্বালায়। তোর সে ধোঁকার দহনে পড়ছি আমি, যা আমাকে শেষ করে দিচ্ছে। এখন থেকে তুইও এই একই দহনে পড়বি। তৈরি হয়ে যা আরুষের দহনে নিজেকে পুরাতে। এই বলে আরুষ আমায় ছেড়ে চলে যায়। আর আমি তার যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজের হাত কসলাতে কসলাতে বলি,
তোমার দহনে তো আমি অনেক আগে থেকেই পুড়ছি আরুষ। তুমি কি জানো তোমার দহনে আমি আরো আগে থেকেই পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমার ভালোবাসার দহনে পুড়েছি আমি, তোমার ঘৃণার দহনে পুড়েছি আমি। তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি আমি। তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। তুমি যদি আসতে আর একটু দেরি করতে তাহলে হয়তো আমায় আর পেতেই না। তুমি কেন, কেউ পেত না আমায়। পাড়ি দিতাম না ফেরার দেশে। তোমার সাথে করা ভুলের শাস্তি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কেননা যেই জীবনে আমি তোমায় পাবো না সেখানে এই জীবন রেখে কি লাভ। আমি তোমার না হলে যে কারোরই হতে পারতাম না, কিন্তু না, আজ আমি তোমায় পেয়েছি। অনেক ভুল করেছি আর না, তোমায় সব সত্য বলে নতুন জীবন শুরু করব। সকল ভুল বোঝাবুঝি দূর করব, তাও খুবই জলদি।